হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11, আমরা একটা নতুন ইউনিট শুরু করছি, অর্থাৎ একটা বড় ইউনিট যেখানে অনেকগুলো অধ্যায় রয়েছে, অর্থাৎ ইউনিট 7। যেহেতু আমরা মহাকর্ষ শেষ করে ফেলেছি, তো ইউনিট 7 এর প্রথম চ্যাপ্টার হচ্ছে ইলাস্টিসিটি কিংবা স্থিতিস্থাপকতা। নবম শ্রেণীতে তোমাদের মোটামুটি একটা ধারণা তৈরি হয়েছে। তো সেই ধারণাগুলো, যেগুলো প্রাক জিনিসগুলো যেগুলো আমরা 9 এ পড়েছি, সেইগুলো মানে ব্রিফলি কিংবা সূচনা পর্ব আমরা এই ভিডিওতে শেষ করব। তো তোমরা জানো, যে কোনো বস্তু হোক না কেন, তার উপরে যখন বল প্রয়োগ করা হয়, তার দৈর্ঘ্য হোক, প্রস্থচ্ছেদ হোক, কিংবা আকার যেটা বলছি, কিংবা আয়তন, এগুলো কিন্তু পরিবর্তন হয়। যদি বলের মানটা খুব বেশি না হয়, তখন কিন্তু বলকে যদি অপসারিত করা হয়, সেই বস্তু কিন্তু সে তার পুরনো আকার, আকৃতি, আয়তন কিন্তু আবার ফিরে পায়। তো এই জিনিসটা কিংবা এই যে ধর্মটা কিংবা এই বাধা দেওয়াটাও, যে আমরা বল প্রয়োগ করে জোর করে তার পরিবর্তন ঘটাচ্ছি, তার মানে সে একটা কিন্তু বাধা দিচ্ছে। তো এই যে বাধা দেওয়ার যে প্রচেষ্টা, এটাই হচ্ছে কিন্তু স্থিতিস্থাপকতা। তো তোমাদের বইতে 461 এবং 462 পেজে মানে স্টার্টিং পোরশনটা রয়েছে। তো এখানে কিন্তু পদার্থবিজ্ঞানের দিক থেকে বলতে গেলে কোনো বস্তুর উপরে যত বেশি বল প্রয়োগ করতে হচ্ছে তার বিকৃতি ঘটানোর জন্য, সেইটাই হচ্ছে কিন্তু বোঝাচ্ছে যে সে তত বেশি স্থিতিস্থাপক। ওই জন্য রবার এবং ইস্পাতের মধ্যে ইস্পাত কিন্তু বেশি স্থিতিস্থাপক, রবার কিন্তু নয়। কারণ ইস্পাতকে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হয়, সেই পরিমাণে যদি আমরা সাইজের কিংবা আকৃতির যদি নিয়ে থাকি একটা রবার, একটা ইস্পাতকে। তো তোমাদের বইতে এই জন্য দেখো বলাও রয়েছে যে রাবার দড়ির ক্ষেত্রে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয়, তার থেকে অনেক বেশি গুণ বল প্রয়োগ করতে হয় একটা ইস্পাতে তারকে দৈর্ঘ্য বাড়ানোর জন্য, সেই জন্য সে বেশি স্থিতিস্থাপক। আমাদের যেটা নেক্সট আলোচনা রয়েছে সেটা হচ্ছে কোন বস্তুর উপরে যখন বল প্রয়োগ করা হচ্ছে, ধরো সাপোজ এই পেন, এর উপরে আমরা জোর করে বল প্রয়োগ করলাম, তাই ভেতরে যত বিন্দুগুলো আমি যদি কল্পনা করি, তো সে প্রত্যেকটা বিন্দুগুলোর কিন্তু একটা আপেক্ষিক সরণ ঘটেছে। সে আপেক্ষিক সরণ ঘটার জন্যই তার মধ্যে বিকৃতি ঘটেছে। সে দৈর্ঘ্যটা বেড়েছে, কি প্রস্থচ্ছেদে কমেছে, কি আকারে পরিবর্তন হয়েছে, কি আয়তনে পরিবর্তন হয়েছে। তো এটাই হচ্ছে বিকৃতি। অবশ্য বিকৃতি পরিমাপ করার সময় আলাদা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে প্রাথমিকভাবে কত আয়তন, কি প্রাথমিকভাবে কত দৈর্ঘ্য ছিল, তার সাপেক্ষে নতুন কত হয়েছে, সেই অনুপাত থেকে বিকৃতি বের করা হয়। সেটা আমরা পরে আলোচনায় এমনিও করব। আমরা এখানে একটা মানে বোঝানোর সুবিধের জন্য আমরা একটা এক্সাম্পল নেব, যেটা বইতেও রয়েছে, যে এরকম একটা বস্তু কিংবা কিছু রয়েছে, একটা আলো যদি হয়, তো এখানে একটা পয়েন্ট এ, এখানে একটা পয়েন্ট বি রয়েছে। তো এই পয়েন্ট এ আর পয়েন্ট বি যেটা রয়েছে, তো আমরা এইটাকে কি করা হয়েছে না, উভয় দিক থেকে আমরা এরকম বল প্রয়োগ করছি, তাকে টেনে লম্বা করার চেষ্টা করছি কিংবা দৈর্ঘ্য বৃদ্ধির চেষ্টা করছি। তাতে কি দাঁড়ালো না, দেখা গেল তার আকার আয়তনে পরিবর্তন হয়েছে। অর্থাৎ এর মধ্যে যে দূরত্ব ছিল এটা, সেটা কিন্তু এখন এরকম হয়ে গেছে। তার মানে এ এবং বি বিন্দুর মধ্যে আপেক্ষিক একটা সরণ ঘটেছে, সেটা হচ্ছে বি। তোমরা বইতেও দেখতে পারো, চিত্র নাম্বার 1.11 এ রয়েছে, সরি 1.1 এ রয়েছে। এটা হচ্ছে কি না, বল প্রয়োগের আগে, আর এটা হচ্ছে বল প্রয়োগের পর। অর্থাৎ আমি এখন চিত্রটা না দিলেই ভালো হয়, না তোমাদের মনে হবে যে বল প্রয়োগ করা হয়ে গেছে। এটা বল প্রয়োগের আগে এবং এটা বল প্রয়োগের পরে, মানে এর উপরে বল প্রয়োগ করলে এই জিনিসটা দাঁড়ালো। তার মানে আপেক্ষিক সরণটা ঘটছে, এই আইডিয়াটা যদি আমরা রাখি, তাহলে কিন্তু জিনিসটা এক্সপ্লেন করতে সুবিধা হবে। এবার যখন বলটাকে অপসারিত করবো, যদি বল খুব বেশি প্রয়োগ না করি, স্থিতিস্থাপক সীমার মধ্যে হয়ে থাকে, তাহলে কি হবে, এ আবার পুনরায় এই আকার আকৃতি ফিরে পাবে। তার মানে সে আপেক্ষিক সরণ যেটা হয়েছিল সেটা পুনরায় চলে আসবে। তো এটা তোমরা ভেবো না যে বল প্রয়োগ করলেই বস্তু চাইবে দৈর্ঘ্যে বেড়ে যেতে কিংবা আকারে পরিবর্তন হয়ে যেতে। বস্তু কিন্তু সবসময় বাধা দেওয়ার চেষ্টা করে ওর এই পরিবর্তনের বিরুদ্ধে। সেই বাধাটাই হচ্ছে যে ধর্মের জন্য হয়, সেটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। নেক্সট যেটা আমাদের এখানে সংজ্ঞা পড়তে হয়, যদি পরীক্ষাতে লাগে যেহেতু, তার মানে পদার্থের এই সাধারণ ধর্ম হচ্ছে স্থিতিস্থাপকতা। তা পরীক্ষাতে সংজ্ঞাটা আমরা কিভাবে লিখব? বাহ্যিক বল প্রয়োগ করে কোন বস্তুর আকার, আয়তন কিংবা উভয় পরিবর্তনের চেষ্টা করলে যে ধর্মের জন্য বস্তু এই পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয়, এবং বাহ্যিক বল অপসারিত হলেই বস্তু তার আগের আকার মানে পূর্বের আকার ও আয়তন ফিরে পায়, এই ধর্মকে আমরা বলি স্থিতিস্থাপক, মানে বস্তুকে বলি স্থিতিস্থাপক, আর এই ধর্মকে বলি স্থিতিস্থাপকতা। কঠিন হোক, তরল হোক, গ্যাস হোক, প্রত্যেকের মধ্যে কম বেশি স্থিতিস্থাপকতা ধর্ম রয়েছে। গ্যাসে যদি কম হয়, কঠিনে তাহলে বেশি আছে, কিন্তু কম বেশি রয়েছে, জিরো কিন্তু কারো ক্ষেত্রেই নেই।
নেক্সট যেটা আমি একটু আগে তোমাদের স্টার্টিং করেছিলাম যে আলোচনাটা নিয়ে, যে রাবার এবং ইস্পাতের মধ্যে কে বেশি স্থিতিস্থাপক, তখন আমি তোমাদের বলেইছিলাম যে রাবারের তুলনায় কিন্তু ইস্পাত বেশি স্থিতিস্থাপক। পদার্থবিজ্ঞানের ভাষায় সমান আকার কিংবা দৈর্ঘ্যের নেওয়ার পর দুটো বস্তুর মধ্যে যেটার উপরে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে কিংবা যে বেশি বাধা দিচ্ছে, তো বেশি বাধা দিচ্ছে মানে আমাকে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে, সেই হচ্ছে কিন্তু বেশি স্থিতিস্থাপক। তাহলে তোমরা যদি সমান দৈর্ঘ্যের একটা রাবারের তার নাও কিংবা দড়ি নাও, আর একটা যদি ইস্পাতের নাও, কিন্তু ইস্পাতের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেক বেশি বল প্রয়োগ করতে হয়, তাই ইস্পাত বেশি স্থিতিস্থাপক। পরীক্ষাতে 1 নম্বরের প্রশ্ন আছে, হোয়াটসঅ্যাপে রয়েছে। এবারে জানবো আমরা স্থিতিস্থাপক সম্পর্কে কয়েকটা তথ্য, বইতে সুন্দর করে পয়েন্ট করে দেওয়া রয়েছে 4টা। প্রথম হচ্ছে উষ্ণতা, যদি তোমাদের বইতে অবশ্য উষ্ণতা পরে রয়েছে, কোনো ধাতুর সঙ্গে যদি কোনো অপদ্রব্য মিশিয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে স্থিতিস্থাপকতার কি পরিবর্তন হবে? না, সেই ক্ষেত্রে স্থিতিস্থাপকতা ধ্রুবক থাকবে না, পরিবর্তন হবে। কত কি পরিবর্তন হবে সেটা আমাদের সিলেবাসে এমনিও নেই। দ্বিতীয় হচ্ছে কোন ধাতুকে যদি বারবার বিকৃত করা হয় তখন দেখা গেছে স্থিতিস্থাপকতা কমে যায়। যেমন একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছে, পুরু তামার তারকে বারবার বাঁকানো হলো, তো তারটি কি হলো? ক্রমশ কঠিন হলো, আরো ভঙ্গুর হয়ে গেল। একে কি বলা হয়? স্থিতিস্থাপকতা কমে গেল। এই ঘটনাটাকে বলা হয় স্থিতিস্থাপক ক্লান্তি কিংবা স্থিতিস্থাপক অবসাদ কিংবা ইলাস্টিক ফ্যাটিগ। এটা আমরা ক্লাস 9-এও ডেফিনেশন করেছিলাম। থার্ড হচ্ছে একটা নির্দিষ্ট উষ্ণতার থেকে বেশি উষ্ণতায় গরম করে তাকে যদি আস্তে করে আবার ঠান্ডা করা হয় তখনও কিন্তু ধাতুর স্থিতিস্থাপকতা কমে। জাস্ট কোন ক্ষেত্রে কমছে কি বাড়ছে সেটা মনে রাখলেই হবে, তোমাদের উদাহরণ বেশি বেশি চাইতে পারে। লাস্ট রয়েছে উষ্ণতা পরিবর্তন ঘটলে ধাতু স্থিতিস্থাপকতা পরিবর্তন হয়। সাধারণত কি হয় না, উষ্ণতা বাড়ালে স্থিতিস্থাপকতা কমে, তোমরা 9-এ পড়েছো, এবং উষ্ণতা কমালে স্থিতিস্থাপকতা কিন্তু বাড়ে। তো এই ঘটনাটা যে হচ্ছে, কিছু ক্ষেত্রে এরকমও রয়েছে কিছু সংকর ধাতু যার ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হয় না। যেমন তোমাদের বইতে নাম রয়েছে ইনভার্ট, উষ্ণতার সঙ্গে এর কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না। তো যে ক্ষেত্রে যেরকম প্রয়োজন সেরকম আমরা ব্যবহার করে থাকি। এইবারে আমরা কয়েকটা প্রয়োজনীয় সংজ্ঞা সম্বন্ধে জানবো যেগুলো স্থিতিস্থাপকতা পড়ার সময় আমাদের খুব কাজে লাগে। সবচেয়ে প্রথম, পূর্ণ দৃঢ় বস্তু। তো বুঝতে পারছো বাস্তবে কোনো পূর্ণ দৃঢ় বস্তু নেই। তোমরা এই 11-এই দৃঢ় বস্তুর ঘূর্ণন চ্যাপ্টার পড়েছো, সেখানেই আমি বলেছিলাম যে দৃঢ় বস্তু মানে কি, ওর মধ্যে যতগুলো মানে ভেতরে ধরো এটা যদি দৃঢ় বস্তু হয় তো যতগুলো কণা আছে তাদের মধ্যবর্তী দূরত্ব যাই বল প্রয়োগ করা হোক না কেন তার কোনো পরিবর্তন হয় না। কিন্তু বাস্তবে এরকম কোনো পদার্থ পাওয়া খুব মুশকিল আছে, নেই কিন্তু। হ্যাঁ, অনেকটা কাছাকাছি কিন্তু কাঁচের ক্ষেত্রে কিংবা হীরের ক্ষেত্রে আমরা পাই, তাদেরকে মোটামুটি আমরা কিন্তু দৃঢ় বস্তু বলতে পারি। তাহলে প্র্যাকটিক্যালি পারফেক্ট দৃঢ় বস্তু কিংবা আদর্শ দৃঢ় বস্তু কিন্তু কেউ নেই। তো এটা মাথায় রাখতে হবে যে কোনো বস্তুর উপরে যে কোনো পরিমাণ বল প্রয়োগ করলেও যদি বিকৃতি না হয় তখন তাকে পূর্ণ দৃঢ় বস্তু বলি। এই সংজ্ঞাগুলো তোমাদের মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় যেরকম লেখা থাকবে অঙ্কতে কিংবা ওটা ধরো কিছু শর্ট প্রশ্ন কিংবা অঙ্কতে, সেই ক্ষেত্রে তোমাদের আইডিয়াটা মাথায় যেন আসে যে হ্যাঁ এই জিনিসটা বলছে। নেক্সট রয়েছে কি, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু এবং স্থিতিস্থাপক সীমা। ক্লাস 9-এর জিনিস, বস্তুর উপর বল প্রয়োগ করলাম, বাধা দিল, বলকে অপসারিত করলাম, বস্তুটি আবার নিজের পুরনো আকার আয়তন যা সব ছিল সেগুলো ফিরে এলো, এটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। বাস্তবে সম্পূর্ণ স্থিতিস্থাপক কিংবা আদর্শ স্থিতিস্থাপক সম্পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে কেউ নেই, বেশিরভাগটাই হচ্ছে আংশিক। আর স্থিতিস্থাপক সীমা কি না, বাহ্যিক বল প্রয়োগ করলাম, তার আকার আয়তনে কিংবা উভয়ের পরিবর্তন হলো। কতটা বাহ্যিক বল প্রয়োগ করালে কিংবা করলে বস্তুটি তার আগের কি পূর্বের আকার কিংবা আয়তন সে যদি ফিরে পায়, দেখা গেল অত বেশি প্রয়োগ করে দিয়েছে আর ফিরে এলো না, তার মানে স্থিতিস্থাপক সীমা পেরিয়ে গেছে। তাহলে সর্বোচ্চ যে পরিমাণ বল প্রয়োগ করা যাবে সেটাকে অপসারিত করলে সে যদি পুনরায় তার আকার আয়তন ফিরে পায় কিংবা বিকৃতি যা হয়েছিল সেটা যদি আবার ঠিক হয়ে যায় আগের মতো, তখন তাকে আমরা বলবো স্থিতিস্থাপক সীমা। তার মানে স্থিতিস্থাপক সীমা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ বল, তার থেকে বেশি বল প্রয়োগ করলে সে কিন্তু স্থিতিস্থাপকতা ধর্ম তার মধ্যে আর থাকবে না, তার মধ্যে হলে স্থিতিস্থাপকতা ধর্ম বজায় থাকবে। তাহলে ইস্পাতের ক্ষেত্রে কি না, স্থিতিস্থাপক সীমা খুব বেশি, যেহেতু খুব বেশি বল প্রয়োগ করতে হয়, রাবারের ক্ষেত্রে কিন্তু কম, যেহেতু কম বল প্রয়োগ করতে হয়। নেক্সট হচ্ছে পূর্ণ প্লাস্টিক বা অস্থিতিস্থাপক বস্তু। নাম থেকেই বুঝতে পারছো বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তু বিকৃত হওয়ার পর ওই বল যদি অপসারণ করা হয় তাহলে সে তার বিকৃত অবস্থাতেই থেকে যাচ্ছে, এটা স্থিতিস্থাপকতা ধর্ম হতেই পারে না। একে বলা হয় প্লাস্টিক অবস্থা, কিংবা একে এই বস্তুকে বলবো আমরা
পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু, কিন্তু বাস্তবে কোনো বস্তুই পূর্ণ প্লাস্টিক নয়। তাহলে প্লাস্টিসিটি পারফেক্টলি কোনো বস্তুর মধ্যে দেখা যায় না। তারপরে যেটা নাম রয়েছে সেটা বরং দেখা যায়, সেটা কি? আংশিক স্থিতিস্থাপক বস্তু, মানে কোনো বস্তুর বল প্রয়োগ করা হলো, তারপরে বল অপসারিত করা হলো, কিছুটা বিকৃত অবস্থায় রয়ে গেল, বাকিটা ফিরে এলো। তাহলে আংশিক ভাবে হচ্ছে, আংশিক স্থিতিস্থাপক বস্তু কিন্তু বাস্তবে সবচেয়ে বেশি। তো এটা মাথায় রাখবে, প্রকৃতপক্ষে যত বস্তু রয়েছে সবগুলোই হচ্ছে আংশিক স্থিতিস্থাপক বস্তু। এবারে রয়েছে বিকৃতি। কি না, বাহ্যিক বল প্রয়োগ করলাম, তার আকার আয়তনে পরিবর্তন হলো। এই যে পরিবর্তনটা হলো, সেখান থেকে আমরা বিকৃতি পরিমাপ করি। কিভাবে পরিমাপ করি? কতটা পরিবর্তন হয়েছে, আগে কতটা আছে। যেরকম ধরো এল ছিল দৈর্ঘ্য, পরিবর্তন হয়েছে স্মল এল, মানে যতটা পরিবর্তন হয়েছে, দৈর্ঘ্য ছিল হয়তো অতটা, বেড়ে হয়েছে অতটা। তাহলে এটা যদি স্মল এল, এটা যদি ক্যাপিটাল হয়, তাহলে স্মল এল বাই ক্যাপিটাল এল এটা হবে অনুদৈর্ঘ্য বিকৃতি। যদি আয়তনের পরিবর্তন হিসাবে নিই আমরা, তখন হয়ে যাবে কিন্তু আয়তন বিকৃতি। তো এই জিনিসটা তোমাদের বইতে রয়েছে, দেখবে যে বিকৃতি পরিমাপ যখন করা হয়, তাহলে যে বল প্রয়োগ করা হলো, এই যে বিভিন্ন কণা কিংবা বিন্দুর মধ্যে যে আপেক্ষিক সরণ হচ্ছে, সেখান থেকেই কিন্তু এই বিকৃতির ধারণা আসে। তো সেখান থেকে আমরা বিকৃতি পরিমাপ করি। তাহলে বিকৃতি পরিমাপের করার পর বুঝতে পারছো কোনো একক থাকবে না, যেহেতু দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য কিংবা আয়তন বাই আয়তন, এই জন্য বিকৃতি একটি মাত্রাহীন রাশি। তো এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে কিভাবে পরিমাপ করব কি না, সেই ডিটেইলসটা কিন্তু আমরা পরের ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করব। আপাতত তোমরা মাথায় রাখো যে বাহ্যিক বল প্রয়োগ করা হলো, বিন্দুগুলোর মধ্যে আপেক্ষিক সরণ ঘটলো, তার ফলস্বরূপ আকার আয়তন কিংবা উভয়ের পরিবর্তন ঘটে। সেই যে পরিবর্তন ঘটছে তার সাপেক্ষে আমরা কিন্তু বের করে থাকি। তো এই পরিবর্তন সাধারণত কি হয়? দৈর্ঘ্যগত হতে পারে, আয়তনগত হতে পারে, কিংবা আকৃতি দিক থেকে হতে পারে। যেরকম দেশলাই বাক্স, সেখানে বল প্রয়োগ করলাম, কি হয়? আকারটা শুধু চেঞ্জ হয়, তার দৈর্ঘ্য প্রস্থগুলোর কিন্তু কোনো পরিবর্তন হয় না, আয়তনও কিন্তু পরিবর্তন হয় না। তাহলে দৈর্ঘ্যগত পরিবর্তন হতে পারে, আয়তনগত হতে পারে, আর আকৃতিগত হতে পারে। নেক্সট রয়েছে পীড়ন। তো আমরা দেখেছি বাহ্যিক বল প্রয়োগ করলাম বস্তুর উপরে, সে কিন্তু বাধা দিচ্ছে, তার পরিবর্তন ঘটানোটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তো সে চাইছে সেজন্য সেই পরিবর্তনের বিরুদ্ধে একটা বল প্রয়োগ করছে, তার মানে একটা প্রতিক্রিয়া করছে। তাহলে এই যে প্রতিক্রিয়া দিচ্ছে বাহ্যিক বলের প্রভাবের জন্য, তার মানে বলতে পারছি সে বাহ্যিক বল প্রয়োগ হচ্ছে বলে প্রতিক্রিয়া বল দিচ্ছে। তো সে প্রতিক্রিয়া বল যদি F হয়, তাহলে প্রতি একক ক্ষেত্রফলে এই যে ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল, একেই আমরা বলি পীড়ন। তো এটা বুঝতেই পারছো, এই পীড়নের যে মাত্রা হবে সেটা চাপের মাত্রার সঙ্গে সমতুল্য, এবং একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, মানে সেই পাস্কালের এককের মতোই হচ্ছে। তো চাপের একক, পীড়নের একক, এই বল বাই ক্ষেত্রফলের একক সবই একই। তো এটা রয়েছে তোমাদের বইতে, দেখবে বাহ্যিক বলের প্রভাবে বস্তুর প্রস্থচ্ছেদে বা তলের প্রতি একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, সেটাই হচ্ছে পীড়ন। আর আমরা নিউটনের গতিসূত্র, তৃতীয় গতিসূত্র থেকে জানি প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তার মানে কি? বাহ্যিক বলের যা মান, এর মানও তাই, শুধুমাত্র অভিমুখ। তাহলে পরিমাপ করবো কি করে? বাহ্যিক বলের মানটা দিয়েই আমরা পরিমাপ করে নেব প্রতি একক ক্ষেত্রফলে, আলাদা করে পরিমাপ করতে কিন্তু হয় না। নেক্সট পীড়নের একক মাত্রা আমি তো আগেই বলেছি, নিউটন পার মিটার স্কয়ার কিংবা ডাইন পার সেকেন্ড স্কয়ার, এটা তোমরা জানো। মাত্রা কি হবে না, চাপের যা ছিল, অর্থাৎ এইটা ছিল, তাহলে তোমরা ব্র্যাকেট দিয়ে করবে, তাহলে m l-1 t-2, তো এটা তোমরা করে নেবে। এরপর রয়েছে অভিলম্ব পীড়ন ও স্পর্শকীয় পীড়ন। দেখা গেল কোন বস্তুর উপর যে বলটা ক্রিয়া করা হচ্ছে, সেই বলটা কিভাবে ক্রিয়া করছে না এইভাবে। তাহলে বুঝতে পারছো তো, বস্তুর উপর এইভাবে যে ক্রিয়া করছে, তাহলে এটা একটা নত ভাবে থাকছে। তাহলে এই যে প্রযুক্ত বল এইভাবে থাকার জন্য, যেহেতু এটা একটা ভেক্টর রাশি বল, তাহলে যদি আমি রূপাংশ করি এইভাবে, তাহলে বুঝতে পারছো একটা হচ্ছে দৈর্ঘ্যের সমান্তরাল ভাবে, একটা হচ্ছে অবিলম্ব ভাবে। তাহলে বল, প্রযুক্ত বল, তাহলে একক ক্ষেত্রফলের উপরে যে প্রতিক্রিয়াটা পাবো আমরা প্রতি একক ক্ষেত্রফলের সাপেক্ষে, তাহলে কত আসবে আমাদের? না আমাদের আসবে কি না অভিলম্ব পীড়ন রয়েছে আর কৃন্তন পীড়ন রয়েছে। শুধু অভিমুখটা দেখে বইতে এভাবে রয়েছে, এইভাবে। কেন উল্টো দিকে রয়েছে না? এটা যেহেতু প্রতিক্রিয়া বল, সেই জন্য আমাদেরকে কি করতে হবে? উল্টো দিকে আনতে হবে, কারণ বিপরীত দিকে হবে। যেহেতু এটা এদিকে ক্রিয়া করলো, কিন্তু প্রতিক্রিয়াটা দেবে তো সেটা বিপরীত দিকে হবে, সেই জন্য দেখবে তীর চিহ্নটা উপরের দিকে রয়েছে।
এইটা হচ্ছে ক্রিন্তন পীড়ন, যেটা সাধারণত আকৃতি পরিবর্তনের ক্ষেত্রে ক্রিয়াশীল হয়, আর এটা হচ্ছে অবিলম্ব পীড়ন, যেটা ইন জেনারেল প্রত্যেকটা তলে কি হয় না প্রতি একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়াটা আমরা পেয়ে থাকি। তো তোমরা বইতেও দেখবে, লক্ষ্য করে লেখা রয়েছে তলের প্রতি একক ক্ষেত্রফলে তলের সঙ্গে সমান্তরালভাবে যে প্রতিক্রিয়া বলের উপাংশ, মানে এইটা হচ্ছে যদি আমি F1 বলি আর এটাকে যদি আমি F2 বলি, তাহলে F1 উপাংশ যেটা সেটা হচ্ছে ক্রিন্তন পীড়ন, আর এইটা হচ্ছে অভিলম্ব পীড়ন। তো তোমাদের বইতে দেখো লেখা রয়েছে প্রযুক্ত বল বস্তুর তলের উপর লম্বভাবে বা আনতভাবে ক্রিয়া করতে পারে তলের প্রতি একক ক্ষেত্রফল তলের অভিলম্ব দিকে, যেহেতু এটা অভিলম্ব দিকে এই জন্য নাম হচ্ছে অভিলম্ব পীড়ন, আর এটা যেহেতু তলের সাপেক্ষে সমান্তরাল তাই ক্রিন্তন পীড়ন। তো এটা একটু মাথায় রাখবে তোমরা, এই দুটো উপাংশ নিয়ে এটা করছি আমরা। আবার এটাও বলে রাখবো শুধুমাত্র যেটা তোমাদের বইতে রয়েছে শুধু এইটা শুধু হচ্ছে কিন্তু পীড়ন, আর এইটা হবে অভিলম্ব পীড়ন, আর এই দিকটা যেটা হচ্ছে এটা কিন্তু ক্রিন্তন পীড়ন। যেহেতু এইভাবে নতভাবে ক্রিয়া করছে, এটা হবে তার রেজাল্টেন্ট, এই দুটো হবে উপাংশ। সেটা মাথায় রাখবে তোমরা। তাহলে যদি বস্তু তলের উপর লম্বভাবে অথবা আনতভাবে, লম্বভাবে হলে এটা থাকছেই, আনতভাবে হলে এইটা থাকবে। তো এটা আকৃতির জন্য, এটা এমনি তলে যে বিপরীত প্রতিক্রিয়া বল। তো এটা একটু মাথায় রাখবে তোমরা। বস্তুর আকৃতি পরিবর্তন হলে কিন্তু ক্রিন্তন পীড়নের সৃষ্টি হয়, অন্য সময় কিন্তু ক্রিন্তন পীড়নের সৃষ্টি হয় না, শুধু অবিলম্ব পীড়নের সৃষ্টি হয়। নেক্সট রয়েছে লাস্ট যেটা টপিক আমাদের, অসভার এবং অসপীড়ন। তো একটা তার রয়েছে কি একটা বস্তু রয়েছে, দেখা গেল কি তাকে এরকম একটা ভার ঝোলানো হলো, বস্তুটা ছিঁড়ে পড়ে গেল, অত ভারী, তাহলে এটাকে আমরা অসভার বলবো, যেহেতু ছিঁড়ে পড়ে যাচ্ছে। আর অসপীড়ন কি হবে না, ওইটা প্রয়োগ করার জন্য প্রতি একক ক্ষেত্রফলে সেই বস্তুর যে পরিমাণ প্রতিক্রিয়া বলে সৃষ্টি হলো, অর্থাৎ এই F/A, সেটাই হবে অসপীড়ন, তার থেকে কম হলে অসপীড়ন হচ্ছে না। এই জন্য দেখবে বইতে লেখাও রয়েছে বাহ্যিক বল যদি স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যায় তাহলে কি হবে, বল অপসারণ করলেও, যেহেতু স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে চলে গেছে, বল অপসারণ করলেও বস্তু কিন্তু পুনরায় তার আগে আকার আকৃতি ফিরে পাবে না। তো এই জন্য কিন্তু বিকৃত থেকে যায়। এইবারে কি এটা কখন হয়, যখন স্থিতিস্থাপক সীমা পেরিয়ে যায়। এবার দেখা গেল স্থিতিস্থাপক সীমা তো পেরিয়ে গেছে, কিন্তু বাহ্যিক বলের মান পেরিয়ে যাওয়ার পরও পরপর বাড়ানো হচ্ছে, তাহলে স্থিতিস্থাপক সীমা পেরিয়ে গেছে, তারপরেও আমরা বাহ্যিক বলের মান ক্রমাগত বাড়িয়ে যাচ্ছি। তা ক্রমাগত বাড়ালে কি হবে না, আর সে সহ্য করতে পারবে না, সেটা ধরে রাখতে পারবে না। খুব ভারী জিনিসকে যখন একটা তার দিয়ে আমরা ঝুলে দিচ্ছি, সেই তার কিন্তু তাকে গ্রহণ করতে পারছে না, যখন ছিঁড়ে পড়ে গেল সেই ভারটাই হচ্ছে, যে ভারটা দিলে ছিঁড়ে পড়ে যাচ্ছে সেটাই হচ্ছে অসভার। তাই দেখবে তোমাদের বইতে লেখা রয়েছে বাহ্যিক বলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকলে বলের একটি নির্দিষ্ট মানে বস্তুটি ছিঁড়ে যায় বা ভেঙে যায়, বস্তুটি ভেঙে যায়, পড়ে গেলে ভেঙে যাবে। যে পরিমাণ বল প্রয়োগ করলে বা ভার চাপালে, কারণ বল এবং ভার দুটোই একই, W = mg, F = ma, একই জিনিস। তাহলে যে পরিমাণ বল প্রয়োগ করলে বা ভার চাপালে বস্তুটি ছিঁড়ে যায় বা ভেঙে পড়ে তাকেই বলা হয় অসভার। অসভারের দরুন বস্তুটির প্রস্থচ্ছেদ বা তলের একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়া উৎপন্ন হয় তাকেই আমরা বলি অসপীড়ন। আর মাথায় রাখবে তাহলে কি, যেহেতু বস্তু ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেলেও প্রতিক্রিয়া বল তো সে দেবে, সে তো বাধা তো দিচ্ছে, না পারলেও দিয়ে যাচ্ছে। সেই যে বাধাটা দিচ্ছে সেখান থেকে তোমাদের বুঝে নিতে হবে সেই বাধাটাই কিন্তু হবে অসপীড়ন। এই অসপীড়নের মান কিন্তু নির্ভর করে বস্তুর উপাদানের উপরে, কোন ধরনের পদার্থ কিংবা কোন ধরনের বস্তু নিয়েছি, কোন বস্তুকে নিয়েছি, সেটা কিন্তু ফ্যাক্টর হয়ে যায়। তোমরা এই অবধি মাথায় রাখবে যে যে পরিমাণ ভারটা চাপালে, যদি একটা আমি তার দিয়েও ভাবি, বস্তুটি কিন্তু ছিঁড়ে পড়ে যাচ্ছে কিংবা ভেঙে যাচ্ছে কিংবা এখান থেকে ছিঁড়ে যাচ্ছে, সেটাই হচ্ছে অসভার। কিংবা যে পরিমাণ বল প্রয়োগ করলে এটা হচ্ছে ছিঁড়ে যাচ্ছে, সেটা অসভার। ছিঁড়ে গেল কিন্তু বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়া বলের উদ্ভব হলো, মানে F/A, সেটাই হচ্ছে অসপীড়ন। আর অসপীড়ন নির্ভর করবে বস্তুর উপাদানের উপরে, অন্য কিছুর উপরে কিন্তু নয়। তোমরা এই অবধি পড়ে রাখবে। আমরা নেক্সট ভিডিওতে ফুকের সূত্র থেকে পড়া শুরু করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। বাই।